বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রী, আমি মোহাম্মদ আব্দুল মজিদ, প্রভাষক রসায়নবিদ্যা, নলতা আহসান রেসিডেন্সিয়াল কলেজ। আজকে তোমাদের যে আলোচনার বিষয় রসায়নবিদ্যা দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের অর্থ প্যারা নির্দেশক ও মেটা নির্দেশক। আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম যে বেঞ্জিন চক্রের নিউক্লিয়াসকে কয়েকটি ভাগে ভাগ করা হয়। অর্থ, প্যারা এবং মেটা পার্শ্ব শিকলের অবস্থানের ভিত্তিতে। তো পার্শ্ব শিকল যখন উপস্থিত থাকে কোনো বেঞ্জিন চক্রে, তখন যদি কোনো ইলেকট্রোফাইল সেখানে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটাতে চায়, অবস্থান করতে চায়, অর্থাৎ মেনলি হাইড্রোজেনকে সরিয়ে যদি সে বসতে চায়, কোন কোন অবস্থানে সে বসবে সেটা নির্ধারণ করে ওই পার্শ্ব শিকল। তো তার আগে আমাদের জানতে হবে যে বেঞ্জিন সক্রিয়কারী এবং নিষ্ক্রিয়কারী গ্রুপ বলতে আমরা কী বুঝি। বেঞ্জিন সক্রিয়কারী গ্রুপ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে বেঞ্জিন চক্রে যারা ইলেকট্রন দেয়, বেঞ্জিন চক্রকে ইলেকট্রন দিয়ে বেঞ্জিন চক্রের ইলেকট্রন ঘনত্ব ডেন্সিটিটাকে যারা বাড়িয়ে দেয় তাদেরকে আমরা বুঝি বেঞ্জিন সক্রিয়কারী গ্রুপ। এবং যারা বেঞ্জিন চক্র থেকে যে পাই বন্ধনে যে ইলেকট্রনগুলো থাকে বেঞ্জিন চক্রের অভ্যন্তরে, ওই ইলেকট্রনগুলো যারা গ্রহণ করে, যে সকল মূলক নিজেরাই গ্রহণ করে, সেটাকে আমরা বলি বেঞ্জিন নিষ্ক্রিয়কারী গ্রুপ। অর্থাৎ তারা বেঞ্জিন চক্রের ইলেকট্রন ডেন্সিটি বা ঘনত্ব, ইলেকট্রন ডেন্সিটি বা ঘনত্ব আরও কমিয়ে দেয়। তাহলে আমরা বুঝলাম যে বেঞ্জিন সক্রিয়কারী গ্রুপ কারা। সাপোজ যদি বেঞ্জিনের সঙ্গে CH3 যুক্ত আছে, এটি হচ্ছে কি বলেছিলাম পার্শ্ব শিকল, আর এটি হচ্ছে কি বেঞ্জিন নিউক্লিয়াস। তো এই নিউক্লিয়াসের আমরা পার্শ্ব শিকলের অবস্থানের ভিত্তিতে এটাকে যদি আমরা 1 ধরি, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, 6, 2 এবং 6 এই দুটো হচ্ছে অর্থ অবস্থান, এটা হচ্ছে মেটা অবস্থান, এটাও মেটা, আর কোন অবস্থান এটা হচ্ছে প্যারা। এই যে পার্শ্ব শিকলের ক্রাইটেরিয়ার উপরে নির্ভর করে, বৈশিষ্ট্যের উপরে নির্ভর করে যে পার্শ্ব শিকলটি বেঞ্জিন চক্রে ইলেকট্রন দেবে না বেঞ্জিন চক্র থেকে ইলেকট্রন নেবে। যদি বেঞ্জিন চক্রে ইলেকট্রন দান করে তাহলে সেই গ্রুপটি হয়ে যায় বেঞ্জিন সক্রিয়কারী গ্রুপ। আর যদি বেঞ্জিন চক্র থেকে সে সাধারণত ইলেকট্রন নিয়ে নেয়, নিজের দিকে নিয়ে নেয়, তাহলে আমরা সাধারণত সেটাকে বেঞ্জিন নিষ্ক্রিয়কারী গ্রুপ। তো এখন বেঞ্জিন সক্রিয়কারী গ্রুপটাই মূলত অর্থ প্যারা নির্দেশক হিসেবে কাজ করে। বেঞ্জিন সক্রিয়কারী যে গ্রুপ থাকে সেই গ্রুপটাই মূলত অর্থ প্যারা নির্দেশক হিসেবে কাজ করে। আর যেটা আছে বেঞ্জিন নিষ্ক্রিয়কারী গ্রুপ, এরা সাধারণত মেটা নির্দেশক হিসেবে কাজ করে। অর্থাৎ কোনো বেঞ্জিন সক্রিয়কারী গ্রুপ যদি পার্শ্ব শিকল হিসেবে কোনো বেঞ্জিন নিউক্লিয়াসের পূর্বেই অবস্থান করে এবং অন্য কেউ যদি পরবর্তীতে আসতে চায়, তাহলে ওই গ্রুপটি অর্থ এবং প্যারা অবস্থান একটা নির্দিষ্ট করে দেয় যে আসবে প্রতিস্থাপিত হবে, অর্থাৎ হাইড্রোজেনকে অর্থ অবস্থান অথবা প্যারা অবস্থান থেকে চলে যেয়ে ওইখানে তাকে বসতে হবে। সাধারণত এখানে ইলেকট্রোফিলিক যারা আছে তারাই এই বিক্রিয়াগুলো অংশগ্রহণ করে। আবার নাইট্রোমূলক যদি উপস্থিত থাকে যদি নিষ্ক্রিয়কারী গ্রুপ যদি উপস্থিত থাকে, তাহলে সে নির্দিষ্ট করে দেয় কোনো বিকারক যদি আসে তাহলে তাকে মেটা অবস্থানে বসতে হবে। তার মূল কারণ আমরা এখন রেজোন্যান্সের মাধ্যমে, অনুরণনের মাধ্যমে আমরা এটি ব্যাখ্যা করব যে কেন বেঞ্জিন সক্রিয়কারী গ্রুপগুলো অর্থ প্যারা নির্দেশক হয়, বেঞ্জিন নিষ্ক্রিয়কারী গ্রুপগুলো কেন মেটা নির্দেশক হয়। তো বেঞ্জিন সক্রিয়কারী গ্রুপ হচ্ছে সাধারণত আমরা যেটা জানি যে সকল গ্রুপের ভিতরে একক বন্ধন অর্থাৎ সম্পৃক্ত একক বন্ধন বিদ্যমান, তারা বেঞ্জিন সক্রিয়কারী গ্রুপ হিসেবে ব্যবহৃত হয়। যেমন CH3 মিথাইল মূলক সবাই একক বন্ধন, এটি একটি বেঞ্জিন সক্রিয়কারী গ্রুপ হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ এটা একটি অর্থ প্যারা নির্দেশক। তাছাড়া আছে বন্ড OH আছে, বন্ড NH2 আছে, এগুলো হচ্ছে তার কি বেঞ্জিন সক্রিয়কারী গ্রুপ অর্থাৎ অর্থ প্যারা নির্দেশক। কিভাবে তারা অর্থ প্যারা নির্দেশক আচরণ করে
কিভাবে কোনো বিকারক এসে কেন অর্থপেরা নির্দিষ্ট অবস্থানে তারা প্রতিস্থাপিত হবে, বসবে, সেই জিনিসটা আমরা এখন ব্যাখ্যা করব। এই ব্যাখ্যা করতে গেলে আমাদের রেজোন্যান্স যে চিত্রটি আঁকাতে হয়। যারা প্রথম একটু আঁকাতে চায় তাদের একটু ভুল ত্রুটি হতে পারে, কিন্তু একটু প্র্যাকটিস করলে সহজেই হয়ে যায়। এই অর্থপেরা নির্দেশক বোঝানোর জন্য আমরা যে কাজটা করব, প্রথমে 5টি ব্যঞ্জন চক্র আঁকিয়ে দিই। পাঁচটি চক্র আঁকালাম। প্রথমত খেয়াল করতে হবে, এটা হচ্ছে 1 2 3 4 5। অনেক বইতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 6টা চিত্র দিয়ে করা আছে, 5টা চিত্র দিয়ে আনা করা যাবে। তো আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে, সাপোজ এখানে একটা CH3 মূলক আমরা নিলাম, 500 সিম্বল হিসেবে বসে আছে, বেঞ্জিন নিউক্লিয়াসে আছে। আমরা যেহেতু CH3 মূলকের বৈশিষ্ট্য দেখা যায় সব হচ্ছে একক বন্ধন, এখানে কোনো দ্বিবন্ধন নাই, তার মানে হচ্ছে এটি একটি অর্থপ্যারা নির্দেশক। তো এই CH3 মূলক যখন আমরা জানি যে অ্যালকাইল গ্রুপ ধনাত্মক আবেশীয় প্রভাব দেখে, অর্থাৎ তারা ইলেকট্রন দাতা গ্রুপ হিসেবে কাজ করে। তো আমরা প্রথমত এখানে 3টে বন্ধন দিয়ে দিলাম। সাধারণত আমরা জানি বেঞ্জিন চক্রের ভিতরে বন্ধনটা দিতে হয় একটার পর একটা। তো এখানে আমি যদি এটা 1 নং কার্বন হয়, এটা 2 হয়, 3 হয়, 4 5 6 হয়, আমি বন্ধনটা কিন্তু দিয়েছি 1 6 4 5 এর ভিতরে আর 2 3 এর ভিতরে, 2 3 এর। ঠিক আমি 5 নম্বর সূত্রে যেয়ে কি কাজ করব, 5 নম্বর সূত্রে যেয়ে 1 2 3 4 5 6, 5 নম্বর সূত্রে যে আমি বন্ধনটাকে উল্টে দেব, অর্থাৎ 1 2 এর ভিতরে দেব, 3 4 এর ভিতরে দেব, 5 6 এর ভিতরে বন্ধন দেব। তাহলে আমরা কিন্তু দুইটা চিত্রে আমি বুঝলাম যে কি হবে, দুইটা চিত্রে আমি বুঝলাম কি হবে। তাহলে 1 নম্বর চিত্রে আমি 1 6 এর ভিতরে দিয়েছি, আর কিন্তু 5 6 এর ভিতরে কোনো বন্ধন নাই, 3 4 এর ভিতরে কোনো বন্ধন নাই, 1 2 এর মধ্যে নাই। তাহলে 5 নম্বর চিত্রে উল্টাই হবে, 1 2 এর মধ্যে হবে, 3 4 এর মধ্যে হবে, 5 6 এর ভিতরে হবে। তাহলে সেটা করলাম। এরপরে যেটা করব সেটা হচ্ছে প্রতিটা যে মাঝখানে যে 3টা চিত্র আছে এর ভিতরে একটা করে দ্বিবন্ধন দেব এবং একটা প্লাস, দ্বিবন্ধন একটা প্লাস, দ্বিবন্ধন একটা প্লাস। এটা মাঝখানে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ করছি। প্রথমে আমি চিত্রটা এঁকেছি, তারপরে ঠিক উল্টা করে এটা দিয়েছি, এবং পরবর্তীতে আমি কি করলাম, এই 3টা চিত্রের ভিতরে CH3 প্লাস করে দিয়ে 3টা দিলাম এবং দ্বিবন্ধন করে দিলাম। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে এই অর্থ অবস্থার একটা মাইনাস, পরবর্তী চিত্রে এই প্যারা অবস্থার একটা মাইনাস, পরবর্তী চিত্রে অর্থ অবস্থানে আরেকটা মাইনাস দিতে হবে। তাহলে আমি স্টেপে 4 নম্বর স্টেপে যেটা আসলাম, প্রথম স্টেপে আমি এটা করেছিলাম, দ্বিতীয় স্টেপে এটা চিত্র এঁকেছিলাম, তৃতীয় স্টেপে আমরা এই উপরে ডাবল প্লাস প্লাস সিরিজ লিখলাম। 4 নম্বর স্টেপে এসে আমি কিন্তু অর্থ অবস্থানে মাইনাস দিয়েছি, প্যারা অবস্থানে মাইনাস দিয়েছি, অর্থ অবস্থানে ইলেকট্রন দিয়েছি, এটা করেছি। এরপরে 5ম নম্বরে যেটা কাজটা করব সেটা হচ্ছে যে এই যেখানে ইলেকট্রন থাকবে এই ইলেকট্রনের সন্নিহিত বাহুটাই ছাড়া, তারপরে এই যে ইলেকট্রন আছে সন্নিহিত বাহুর মধ্যে পাশাপাশি যে দুটো বাহু, এই দুটো বন্ধন ছাড়া বাকি যেখানে আছে সেখানে আমার বন্ধন দিতে হবে। সেখানে যদি বন্ধন দিতে চাই তাহলে এ একটা দিলাম, এ একটা দিলাম। আবার এইটা হচ্ছে এখানে ইলেকট্রন আছে, তাহলে এর পাশাপাশি দুইটা বন্ধন এটা ছাড়া এখানে দিলাম। আবার এখানে আছে তাহলে এই দুটো হবে না, এখানে। এটা আমি কিন্তু 5ম স্টেজে 5 নাম্বার স্টেপে এটা করলাম। 6 নম্বরে আমি যেটা করব, এখন আমার তীরটা দিলেই ক্লিয়ার, তীর দিতে হবে। তীরটা হবে কিভাবে,
যখন ইলেকট্রন, কারণ ইলেকট্রন যখন বেঞ্জিন চক্রকে দিচ্ছে, অর্থাৎ ইলেকট্রন যখন বন্ধনে রূপান্তরিত হবে, ইলেকট্রন যখন বন্ধনে রূপান্তরিত হবে টিকটা তখন ওই বন্ধনের মাঝখানে যায়। আমরা কার্বন ইলেকট্রন দিচ্ছে, সুতরাং এখানে একটা দ্বিবন্ধন আমি করেছি। এই দ্বিবন্ধনটা করার কারণ হচ্ছে কার্বন ইলেকট্রন দিয়েছে তাই দ্বিবন্ধন হয়েছে। সুতরাং কার্বনের এখানে ঘনত্ব চার্জ হয়েছে, ইলেকট্রন সংখ্যা কমে গেছে, ইলেকট্রন ঘনত্ব কমে গেছে, ইলেকট্রন সংখ্যা কমে, ইলেকট্রন ঘনত্ব কমে গেছে। একই সাথে এই যে পাই বন্ধনে যে ইলেকট্রনটা আছে, ইলেকট্রনটা কি হয়ে গেছে, এই বন্ধনে আছে, এই বন্ধনটা ইলেকট্রনে রূপান্তরিত হয়ে গেছে। ইলেকট্রনে রূপান্তরিত যখন হবে তখন ঠিক কর্নারে টিকটা যাবে। এটা আর ভালো করে বুঝতে হবে। কার্বন থেকে আমি একটা বন্ধন তৈরি করছি, এখানে দেখতে বন্ধন আছে, এই বন্ধন যখন তৈরি করব তখন টিকটা বন্ধনের মাঝখানে দেব, আর বন্ধন যখন ইলেকট্রনে রূপান্তরিত হবে তখন কর্নারে যাবে। পরবর্তী স্টেপে ইলেকট্রন বন্ধনে রূপান্তরিত হচ্ছে, এই যে মাঝখানে আসলো, বন্ধনটা ইলেকট্রনে রূপান্তরিত হচ্ছে এই কোণায়। এই যে বন্ধনটা ইলেকট্রনে রূপান্তরিত হয়ে গেছে, এই ইলেকট্রনটা এখানে বন্ধনে রূপান্তরিত হয়ে গেছে। পরবর্তীতে সেম আমি ইলেকট্রনটা বন্ধন করব, বন্ধনটা ইলেকট্রন করব। এরপরে যে কাজটা হয়েছে সেটা হচ্ছে যে এই বন্ধন ইলেকট্রনটা বন্ধনে রূপান্তরিত হলো, এই বন্ধনটা ইলেকট্রনে চলে গেল। এই পর্যায়ে আমার আসলো। আমি কিন্তু অলরেডি আমার যে কাজটা হয়ে গেছে, আমার যে রেজোন্যান্স যে গঠন, রেজোন্যান্স যে চিত্র কিন্তু আমার এখনো কমপ্লিট হয়ে গেছে। তাহলে দেখা যাচ্ছে আবার একটু বলি, সেটা হচ্ছে যে আমি প্রথম যেটা করেছিলাম সিম্পল একটা বেলুন চক্রে লিখেছিলাম, এখানে 1 6 5 4 এবং 1 2 3 এর ভিতরে বন্ধন ছিল। আমি ঠিক 5 নম্বর চিত্রে যে তাই করেছি, কিন্তু বন্ধনটা ঘুরিয়ে দিয়েছি। আমার 1 এর ভিতরে ছিল না, 3 4 এর ভিতরে ছিল না, 5 6 এর ভিতরে ছিল না, সেটা করেছি প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপে আমি যেটা করেছি সেটা হচ্ছে এই যে তিনটা 2 নাম্বার 3 এবং 4 নাম্বার এই যে চিত্রটা, এই যে তিনটি চিত্রে আমি দ্বিবন্ধন করে দিয়েছি এবং একটা করে প্লাস, এখানে একটা করে প্লাস দিয়েছি। তারপর 3 নাম্বার আমি যে কাজটা করেছি সেটা হচ্ছে যে অক্ষ অবস্থানে একটা ইলেকট্রন, প্যারা অবস্থানে ইলেকট্রন, আবার অক্ষ অবস্থানে করে দিয়েছি। 4 নাম্বার স্টেপে আমি যেটা করছি সেটা হচ্ছে যে পরবর্তী যেটা করছি যে ইলেকট্রন যখন আমার কার্বন দিচ্ছে বন্ধনে রূপান্তরিত হচ্ছে তখন আমি সেটা মাঝখানে নিয়েছি, আর বন্ধন যখন ইলেকট্রন রূপান্তরিত হচ্ছে তখন কোণায় দিয়েছি। এই আমি এইগুলো কমপ্লিট করব। তার আগে আমরা একটা কাজ করেছিলাম, সেটা হচ্ছে যে যেখানে এই ইলেকট্রন আছে তার সমৃদ্ধ বাহুদ্বয় ছাড়া পরবর্তী বাহুতে একটা পর একটা আমরা বন্ধন দিয়েছিলাম। যেমন এখানে এই ইলেকট্রনটা ছিল, এই সমৃদ্ধ বাহুদ্বয় এই দুটো ছাড়া আমরা একা একটা বন্ধন দিয়েছি, এখানে একটা বন্ধন দিয়েছি। আবার প্যারা অবস্থানে যখন ইলেকট্রন আছে সমৃদ্ধ বাহুদ্বয় ছাড়া আমি এখানে ইলেকট্রন এখানে বন্ধন দিয়েছি। আবার এই অবস্থানে ছিল এই সমৃদ্ধ বাহুদ্বয় ছাড়া এখানে বন্ধন দিয়েছি। খুব ইজি, স্টেপ বাই স্টেপ আমরা করেছি। এরপর আমরা টিপ দেওয়ার ক্ষেত্রে কার্বন এখানে ইলেকট্রন দান করছে, শেয়ার করছে মূলত, তাহলে এখানে বন্ধন তৈরি হয়েছে, আবার এই বন্ধনটা ইলেকট্রন রূপান্তরিত হয়েছে, ইলেকট্রনের বন্ধনে রূপান্তরিত হয়েছে, বন্ধনটা ইলেকট্রন রূপান্তরিত হয়েছে, ইলেকট্রনের বন্ধনে রূপান্তরিত হয়েছে, বন্ধনটা ইলেকট্রন রূপান্তরিত হয়েছে। এই প্রক্রিয়া আমাদের চলছে, অর্থাৎ ইলেকট্রন এর ভিতরে ঘূর্ণন মান চলমান গতিশীল। এই জন্য রেজোন্যান্স আমরা গঠনের একটা অনুগমন গঠন বলে থাকি, একটা সাথে একটা হয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে অর্থকারী নির্দেশক কিভাবে হবে? অর্থকারী নির্দেশক হওয়ার কারণ হচ্ছে আমরা যদি চিন্তা করি দেখি যে 2 3 এবং 4 2 3 এবং 4 এই চারটি গঠনের অর্থ অবস্থান এবং প্যারা অবস্থান, অর্থ অবস্থান, প্যারা অবস্থান, অর্থ অবস্থান, এই তিনটি গঠনে অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রন যখন তাকে ঘুরছে, রেজোন্যান্সে অংশগ্রহণ করেছে, এরা যখন থাকে তখন ইলেকট্রন ঘনত্ব বেড়ে যায়, ডেনসিটি বেড়ে যায়, ইলেকট্রন ডেনসিটি বেড়ে যায়। আর কোনো ইলেকট্রোফিলিক যখন আসবে তার তো দরকার ইলেকট্রন। সুতরাং সে যখন দেখে যে মেটা অবস্থানে সে প্যারা অবস্থানে গেলেই আমি সহজে ইলেকট্রন পাচ্ছি, ইলেকট্রন আমি নিতে পারছি, সুতরাং সে মেটা অবস্থানে না যে প্যারা অবস্থানে যায়। তাহলে এই কারণে এই যে মিথাইল গ্রুপ যেটা আমরা বলি বা আগে বলেছিলাম যে ওএইচ গ্রুপ, তারপর অ্যামিন গ্রুপ, এইগুলো যখন কোনো পার্শ্বশিকল হিসেবে কোনো বেঞ্জিন চক্রে উপস্থিত থাকে সেম, তাহলে ওএইচ গ্রুপ তখন সেম যে কাজটা করে ওদের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে বেঞ্জিন চক্রের নিউক্লিয়াসের ইলেকট্রনগুলা
যে পাই বন্ধন ইলেকট্রনগুলো নিয়ন্ত্রিত হয়ে অর্থ এবং প্যারা অবস্থানে চলমান থাকে, মানে কী করতে পারে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে। ফলে কোনো ইলেকট্রোফাইল এসেই অর্থ আর প্যারা অবস্থানে ইলেকট্রন খুঁজে পায়, সেখানে এসে সেখানে সে বন্ধন অংশগ্রহণ করে, সেখানে সে প্রতিস্থাপন বিক্রিয়া দেখায়, সেখানে এসে বসে। এই জন্য আমরা এদিকে বলা হয় অর্থ প্যারা নির্দেশক। এখন যদি মিথাইল না থেকে OH আসে, সেম জিনিস, আমি শুধুমাত্র এখানে CH3 এর জায়গায় OH দিয়ে দিলেই আমার এই চিত্রটা হয়ে যাচ্ছে, আমার রেজোন্যান্সটা হয়ে যাচ্ছে। যদি আমি মিথাইল এসে আসলো, OH গুলো আসলো, তাহলে আমার ঠিক তাই হবে। এখন OH না এসে যদি NH2 আসে, তাহলে এর পরিবর্তে আমি NH2 দেব। খুব ইজি। তাহলে আমি প্রথম স্টেপ বাই স্টেপ যদি আমরা যাই, তাহলে আমাদের অর্থ দ্বারা নির্দেশক বিষয়টি আমাদের পরিষ্কার, আমরা এটা পরিষ্কার করতে পারি। সাথে সাথে তাহলে এগুলো হচ্ছে সব বেঞ্জিন সক্রিয়কারী গ্রুপ। বেঞ্জিন চক্রে তারা কি করে ইলেকট্রন দান করে, বেঞ্জিন চক্রে তারা ইলেকট্রন সরবরাহ করে, বেঞ্জিন চক্রে ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি করে, যে কারণে তাদেরকে আমরা বেঞ্জিন সক্রিয়কারী গ্রুপ বলে থাকি, অপর নামে অর্থ দ্বারা নির্দেশক বলে থাকি। অপর দিকে যদি আমরা এখন যেটা দেখি যে মেটা নির্দেশক কারা, সাধারণত মেটা নির্দেশক তাহলে আমরা ওখানে বলেছিলাম যে যাদের সাধারণত পার্শ্বশৃঙ্খল যে গ্রুপটা থাকে, ওই গ্রুপের যদি একক বন্ধন যদি থাকে, তাহলে সাধারণত অর্থ দ্বারা নির্দেশক হয়, বেঞ্জিন সক্রিয়কারী গ্রুপ হয়। আর যদি দ্বিবন্ধন থাকে, তাহলে সেটা মেটা নির্দেশক হয়, যেমন নাইট্রোমূলক। নাইট্রোমূলক নিয়ে আমরা এখন দেখি, সেখানেও আমরা ঠিক 5টি চিত্র আঁকাবো। প্রথমে দিয়ে দিলাম, তারপরে আমরা যে কাজটা করলাম, এখানে N আছে, NO2 যেহেতু এরকম দিলাম, এবং ঠিক সেম এখানে ইলেকট্রন দিয়ে বন্ধন দিয়ে দিলাম। তো এখন এখানে যখন বন্ধন দিয়েছি, আমরা ঠিক অপোজিটে 5 নম্বর চিত্রে, এটা আমাদের 1 নম্বর, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা 4, এটা হচ্ছে 5 নম্বর চিত্রে আমি কি কাজ করব? এইখানে যে কাজটা হয়েছে, এখানে যেমন ছিল যে কাজটা হয়েছিল তার উল্টা কাজটা হবে, পরিবর্তিত জায়গায় বন্ধন বসবে, আমি সেটাই করব। এখানে নাইট্রোজেন দিলাম, এখানে অক্সিজেন একটা থাকলো, এখানে অক্সিজেন একটা বন্ধন করে দিলাম, আর এইখানে তাহলে আবার 1 নম্বর এবং 5 নম্বর চিত্রে আগের মতো কিন্তু 1 নম্বর 5 নম্বর চিত্র আবার কমপ্লিট হলো। আগের মতো কিন্তু আমি 1 নম্বর এবং 5 নম্বর চিত্র কমপ্লিট করে ফেলছি। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে 3 নম্বর 2, 3 এবং 4 নম্বর যে চিত্র আছে, 2, 3 এবং 4 নম্বর চিত্রে যে কাজটা করতে হবে, যে আমি প্রথমে ডবল বন্ড দিয়ে দিলাম, মাইনাস মাইনাস প্লাস, ডবল বন্ড দিয়ে দিলাম, এরকম। পরবর্তী স্টেপে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অর্থ অবস্থান প্লাস, এর অবস্থানে প্লাস, অর্থ অবস্থানে প্লাস। এই প্রথম স্টেপে করলাম, দ্বিতীয় স্টেপে কাজটা করলাম, তৃতীয় স্টেপে আমি অর্থ আর তার অবস্থানে প্লাস দিলাম। এরপরে যে কাজটা করতে হবে, যেহেতু সেম প্লাস আগে ছিল নেগেটিভ, এখন পজিটিভ, সুতরাং তার সম্মিলিত বাহু ছাড়া অন্য বাহুতে কি হবে, অন্য বাহুতে বন্ধন বসবে। বন্ধন। এখন আমার যে কাজটা করতে হবে সেটি হচ্ছে
তীর চিহ্ন দিয়ে দেখাতে হবে যে ইলেকট্রন আসলে কোন দিকে কিভাবে পড়ছে। ইলেকট্রন দেখা যাচ্ছে যে অক্সিজেনটা এখানে দ্বিবন্ধন পাই ইলেকট্রন অক্সিজেন টান দিয়ে দিয়েছে, ফলে নেগেটিভ চার্জ হয়ে পড়ছে। নাইট্রোজেন থেকে ইলেকট্রন কি হয়ে গেছে, নাইট্রোজেন ইলেকট্রনের ঘাটতি পড়ে গেছে, এই জন্য আমরা পজিটিভ দিয়ে দিলাম। সেই সাথে সাথে কি কাজ হলো, সাথে সাথে এই ইলেকট্রনটা এখানে চলে গেল। যেহেতু নাইট্রোজেনের থেকে ইলেকট্রন অক্সিজেন ইলেকট্রন নেগেটিভ, নাইট্রোজেন 3 অক্সিজেন 3.5 ইলেকট্রনের যদি বেশি থাকার কারণে এই পাই বন্ধন ইলেকট্রন অক্সিজেন কেনে নিল। পাই বন্ধন ইলেকট্রন অক্সিজেন কেনে নেওয়ার ফলে এখানে পজিটিভ চার্জ হয়ে ইলেকট্রন কিন্তু কমে গেল। ফলে এই পাই বন্ধন ইলেকট্রনটি এখানে নাইট্রোজেনের সাথে আসলে ডবল বন্ধন হয়ে গেল। এখানে যে ইলেকট্রন কমে গেছে, যার কারণে এখানে কি হলো, পজিটিভ চার্জ হলো। যখন পজিটিভ চার্জ হলে এখানে পাই ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটা এখানে গেল, যে এই পজিটিভ চার্জ প্রশমিত করার চেষ্টা করলো। চেষ্টা করার ফলে বন্ধনটা হলো, ফলশ্রুতিতে এই কার্বনের এখানে কিন্তু আবার পজিটিভ চার্জ অটো তৈরি হলো। তাহলে এখানে এই কার্বনের ইলেকট্রন ঘনত্ব কমানোর জন্য, মানে পজিটিভ চার্জটি কমানোর জন্য, ইলেকট্রন ঘনত্ব বাড়ানোর জন্য, ইলেকট্রনের সমতা রক্ষা করার জন্য যখন এই পাই বন্ধনের ইলেকট্রনটা এখানে অগ্রসর হলো, ফলশ্রুতিতে দেখা গেল যে প্যারা অবস্থানে যে কার্বনটি ছিল তার ইলেকট্রন ঘনত্ব অটো কমে। যখন এর ইলেকট্রন ঘনত্ব কমে গেল, তখন এই ইলেকট্রন এসে চেষ্টা করলো এর ইলেকট্রন ঘনত্ব প্রশমিত করার জন্য। ফলে আবার দেখা গেল এখানে যখন ইলেকট্রন এখানে আসলো, অক্ষ অবস্থানে আবার সে কি হয়ে গেল, পজিটিভ চার্জ আবার এক জায়গায় সৃষ্টি হয়ে গেল। সেই কারণে এখানে যে কাজটা হলো, এই অক্সিজেন পরমাণু ইলেকট্রন এখানে দিয়ে দিল, নাইট্রোজেন এখানে ইলেকট্রন দিয়ে দিল। ফলে কি হলো, এই আর নাইট্রোজেন অক্সিজেন পরমাণুর মধ্যে দ্বিবন্ধন সৃষ্টি হলো, এর নাইট্রোজেনের ইলেকট্রন যে ঘাটতি ছিল ঘাটতিটা পূরণ হলো, আর এইখানে আরেকটা বন্ধন তৈরি হলো আগের মতো করে। তাহলে আমরা স্টেপ বাই স্টেপ বলতে পারি যে প্রথমে আমরা চক্র দিয়েছিলাম, আগের মতো আবার দিলাম। পঞ্চম অধ্যায়ে পঞ্চম যে চিত্রটি ছিল তাকে আমরা উল্টা দিলাম। তারপরে প্রথমে আমরা দ্বিবন্ধন দিয়ে নাইট্রোজেনটা এইভাবে লিখলাম, পরবর্তীতে অক্সিজেন প্যারাঅক্সাইড পজিটিভ চার্জ দিলাম। তারপর আমরা বন্ধন দিলাম দুটো বাহু ছাড়া, যেখানে পজিটিভ চার্জ আছে দুইটা বাহু ছাড়া, দুইটা বন্ধন ছাড়া পরবর্তী বন্ধনগুলোতে আমরা একটার পর একটা দ্বিবন্ধন দিলাম। পরবর্তীতে দেখলাম যে এই পজিটিভ চার্জ প্রশমিত করার জন্য পাই বন্ধনের ইলেকট্রনগুলো কি হলো, সন্তরণশীল হলো। আর এটা কেন এটা মেটা নির্দেশক? মেটা নির্দেশক এই কারণে 2 নম্বর এবং 3 নম্বর চিত্রে দেখা যাচ্ছে অক্ষ এবং প্যারা অবস্থানে, অক্ষ এবং প্যারা অবস্থানে পজিটিভ চার্জ আছে, ইলেকট্রন ঘনত্ব কম আছে। মেটা অবস্থানের চেয়ে ইলেকট্রন ঘনত্ব কম আছে। আগে ছিল কিন্তু অক্ষ এবং প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বেশি ছিল, মেটা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বেশি ছিল। সুতরাং যদি কোনো ইলেকট্রন আকস্মিক বিকারক আসতে চায়, তাহলে অক্ষ এবং প্যারা অবস্থান ছাড়া তারা মেটা অবস্থানে আসবে। কেন? কারণ অক্ষ এবং প্যারা অবস্থানে সেই মেটা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বেশি, তার ইলেকট্রন দরকার। সুতরাং যেখানে গেলে সেই ইলেকট্রনটি পাওয়ার নিশ্চয়তা পাবে, সেখানে এসে যাবে। যে কারণে এরা মেটা অবস্থানে কোনো ইলেকট্রোফিলিক এসে মেটা অবস্থানে বসবে। ওখানে যে হাইড্রোজেন ছিল সেটা দ্বারা প্রতিস্থাপিত হবে, সেটা দ্বারা প্রতিস্থাপিত ওখানে বসবে। তো আজকে আমরা তাহলে দেখলাম অক্ষ প্যারা মেটা নির্দেশক, এটা খুব ইম্পর্টেন্ট তোমার জৈব যৌগের ক্ষেত্রে। এখান থেকে ফিনল কেন অম্লধর্মী হয় সেটা ব্যাখ্যা করা যায়, বা আরও অনেক প্রশ্ন এখান থেকে পরীক্ষার সময় আসে। তাহলে আমরা চিত্রগুলো বাসায় বসে প্র্যাকটিস করব, বারবার আঁকাতে থাকবো, এবং স্টেপ বাই স্টেপ আমি যেভাবে আঁকাইলাম স্টেপ বাই স্টেপ আমরা যদি এরকমভাবে যাই, তাহলে খুব সহজে আমরা চিত্রটা আঁকাতে পারবো। তো সবাইকে ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।